বাসন্তীর কথায় ঘাবড়ে যায় ব্যক্তিটি। শুকনো ঢোক গিলে সে কিছু বলবে তার পূর্বেই বাসন্তী মুচকি হেসে অন্যান্য সদস্যদের সাথে দরকারি কথায় ব্যস্ত হয়ে পড়ে। চৈতালি গর্ব ও তৃপ্তির হাসি দেয় বাসন্তীর এমন আচরণে। মনে মনে বলে, আমার প্রচেষ্টা তুমি সফল করেছো আল্লাহ। এভাবে মেয়েটাকে শক্ত করে রেখো, না হলে যে খান ও মোস্তফা বংশের ঐতিহ্য, সম্মান, ক্ষমতা ধুলোয় মিশে যাবে। লোকটি অবাক চোখে তাকিয়ে দেখে বাসন্তীকে। এ যেন ভিন্ন এক নারী। হ্যাঁ, এই পুরুষটির খুব করে চেনা বাসন্তীকে, কারণ উনি হলেন বাসন্তীর বড় মামা মীর উদ্দিন। মিটিং শেষে বাসন্তী নিজের নির্ধারিত আসন থেকে উঠে পড়ে। তাকে সম্মান জানাতে উঠে পড়ে সকল সদস্য, কিন্তু অতীতের দাম্ভিকতায় এ কাজ করতে পারেন না মীর উদ্দিন। 2 টাকার চাষার মেয়ের সম্মানে তিনি দাঁড়াবেন ভাবতেই রাগ পাচ্ছে তার। বাসন্তী বিষয়টা খেয়াল করতেই মুখশ্রী গম্ভীর করে। অগ্নিময় চাহনি রমণীর যেন সব ধ্বংস করে দিতে তৎপর। চৈতি বাবু, জনাব মীর উদ্দিন সাহেবকে পার্টি থেকে বের করার ব্যবস্থা করুন। উনি আমার সাম্রাজ্যে বসে আমার সাথে বিদ্রোহ দেখাচ্ছেন। আমি মোস্তফা এবং খান বাড়ির পুত্রবধূ, নিজ আঙিনায় সাপ পালার মতন ভুল আমি করব না। বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে বেরিয়ে যায়। চৈতালিও কারুর কানে কানে কিছু একটা বলে নাহিবাকে নিয়ে বেরিয়ে পড়ে কক্ষ হতে। তার আগেই 2টো বাক্যই উচ্চারণ করে সে। নাইম ফারহাস খান অনুপস্থিত বলে কেউ মাথায় চড়ে বসবেন না। মনে রাখবেন, জনাবা বাসন্তী নাইমের মতো বিষাক্ত মানুষ তো সামলাচ্ছেই, তার বিষাক্ত রক্তে অংশ পেটে ধরেছে। মীর উদ্দিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েন। রাজনীতিতে নামার জন্য তার সহায় সম্পত্তি সব বিকিয়ে বসেছেন। এমত অবস্থায় পার্টির টিকিট ক্যান্সেল হলে তার পথে বসতে হবে। ভাবছেন যে কোনোভাবে তার বাসন্তীকে মানাতে হবে, বাসন্তীর সিদ্ধান্ত বদলাতে হবে, না হলে তার থাকার মতো ঠাঁই থাকবে না। তিনি ভেবেছিলেন বাসন্তী যেমন সরলমনা মেয়ে, রাজনীতিতে নামার সাথে সাথে তাকে ভীতুগ্রস্ত করেই সকল ক্ষমতা ও সম্পত্তি আত্মসাৎ করে নেবেন। কিন্তু তিনি তো জানেন না নম্র বসন্তী বিষক্রিয়ায় মিটে গেছে। এখন যা আছে তা হলো এক তিক্ততার শক্ত বেড়াজালে আবদ্ধ নারী। চৈতালি অফিস থেকে বেরিয়ে দেখে বাসন্তী আগে থেকেই গাড়িতে বসে। চৈতালি কোনো কথা না বলেই নাহিবাকে নিয়ে গাড়িতে উঠে বসে। এই লোকটা তোমাকে আগে থেকে চিনে বলল, সত্যি কি তাই? সম্পর্কে আমার মামা হয়, সহজ সরল বাসন্তীকে চেনে, তাই এই জটিল বাসন্তীকে বুঝতে ভুল করে ফেলেছে। খাপছাড়াভাবে জবাব দেয় বাসন্তী। আর কোনো কথোপকথন হয় না গাড়িতে। গাড়ি সোজা পৌঁছায় নাইমের গোপন আড্ডাখানায়, যেখানে নাইম সকল সরকারি থেকে বেআইনি ব্যবসায়ী সহ গুন্ডাদের নিয়ে আসর বসাতো। বাসন্তী প্রবেশ করতেই সবাই উঠে দাঁড়িয়ে এক সুরে বলে ওঠে, আসসালামু আলাইকুম ছোট সাহেবা। বাসন্তী ইশারায় সবাইকে বসতে বলেও সে নিজের জন্য নির্ধারিত চেয়ারে বসে পড়ে। থানার সাব ইন্সপেক্টর হাসি হাসি মুখ করে প্রশ্ন করে, কেমন আছেন ছোট সাহেবা? আর ছোট খান সাহেব কবে আসবেন? আমি কেমন আছি বা উনি কখন আসবেন সেটা ব্যাপার না, ব্যাপার হলো আপনি না শুধরালে আপনি ভালো থাকবেন না। শীতল পরিবেশেও ঘাম ঝরে যায় সাব ইন্সপেক্টরের। অন্যরাও কাঁপছে ভয়ে, কারণ সবাই জ্ঞাত যে এই কালো বোরখায় নিজের মুখশ্রী ব্যতীত আপাদমস্তক ঢেকে রাখা নারীটিও নিজের স্বামীর মতন কাউকে এক চুল ছাড় দিবে না। আমি কি কোনো ভুল করেছি ছোট সাহেবা? কম্পিত কণ্ঠ তার। আপনি যে ঘুষ খান, নির্ধারিত সুবিধার বাইরেও বাপের সম্পত্তির মতন সরকারি সুবিধা ভোগ করেন, তা সবার জানা। তাতে কখনো বাধা পড়েছে উপর মহল থেকে? না, কারণ আপনি আমাদের লোক। কিন্তু আপনি কি করেছেন? ছোট ছোট ট্রাফিক ভুলে রাস্তাঘাট থেকে মানুষের একটু একটু করে টাকা জমিয়ে কেনা গাড়ি, বাইক, স্কুটি বেআইনিভাবে দখল করেছেন। সাব ইন্সপেক্টরের ফো অজ্ঞান হওয়ার দশা। সেই অবৈধ কাজটি অত্যন্ত গোপনীয়তার সহিত করতেন। তবে বাসন্তীর কানে গেলে কিভাবে? কেননা তার ধারণা ছিল মেয়ে মানুষ এতটা গভীর খোঁজ খবর নিতে পারবে না। হয়েছে কি ম্যাডাম? আমি কি হয়েছে না হয়েছে জানতে চাই না। এ পর্যন্ত যতগুলো যানবাহন নিজের অধীনে নিয়েছেন তা স্ব মালিকের কাছে হস্তান্তর করবেন, আর তার রিপোর্টও আমাকে দেওয়ার দায়িত্ব আপনার। জি ম্যাডাম, আপনি যা বলেন। এবার বাসন্তী তার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এসপি নেওয়াজের দিকে। এসপি নেওয়াজ তা দেখে জোরপূর্বক হাসি দেয়। আর আপনি এসপি মশাই,
আপনার ধ্যান কই থাকে? আপনার থানার অফিসার এমন কাজ করছে আর আপনি অজ্ঞাত থাকছেন। এমন চললে হবে না, তবে আপনাকে আপনার স্টাফ শুদ্ধ ট্রান্সফার করা লাগবে। রাজনীতিতে জানতাম মন রাখা এবং তাদের সমর্থন অনেক জরুরি। তাদের একবার বোধ করাতে পারলেই হলো আমরা অন্য দলের চেয়ে ভালো, আর উপর দিয়ে ফিটফাট দেখাতে পারলেই হলো। তারপর ভেতরে সদরঘাট নাকি কি, তার খোঁজ 90%ও নেয় না। আমি এখানে ফ্রিতে বেতন দিতে বাসায় রাখিনি, আপনাদের পদে পদে কাজ আমার মতো চলতে দিতে হবে, না হলে ছুঁড়ে ফেলতে দেরি লাগবে না আমার। বাসন্তীর গলা একদম নিচু, তবুও ক্রোশে টুইটুম্বুর এবং গাম্ভীর্যপূর্ণ। আরও কিছুক্ষণ সবার সাথে নানা বিষয়ে আলোচনা করে বাসন্তী। তারপর সেখান থেকে বের হয়ে যায়। সে বের হতেই স্বস্তির শ্বাস ফেলে সকলে। কিন্তু এরপরই বাসন্তীর দুজন লোক ঘরে ঢুকে সাদ্দাত নামক লোকটিকে তুলে নিয়ে যায়। সবাই আবার চিন্তিত হয়ে ওঠে। সাদ্দাতকে বডিগার্ডরা নিজেদের সাথে নিয়ে যাওয়ার আগে বাসন্তী তার সামনে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে গলাটা চেপে ধরে শুধায়, আমার কচি খোকারে তোর কি মনে হয়েছিল নাইম ফজ খানের বিরুদ্ধে সাদিকের সাথে ষড়যন্ত্রে মিলিত হয়ে তুই বেঁচে যাবি? খান বংশের সাথে বেইমানি করলে একটু দেরি হতে পারে বন্দি করতে, তবে বন্দি তো হবেই। অতপর বাসন্তী চৈতালির কোল থেকে মেয়েকে নিয়ে গাড়িতে উঠে বসে। গন্তব্য খান নিবাস। বাসায় পৌঁছে কোনো দিকে না তাকিয়ে বাসন্তী নাহিবাকে নিয়ে সোজা বেডরুমে চলে যায়। চৈতালি অপলক দৃষ্টিতে এই পর্বতের ন্যায় দৃঢ় বাসন্তীকে দেখে। হ্যাঁ, এই একটা বছরে বাসন্তীর আচরণ ও ব্যবহারের অনেকটা পরিবর্তন এনেছে। তাকে বদলাতে বাধ্য করেছে তাকে পরিস্থিতির, সময়, রাজনীতির মারপ্যাচ ও মমত্ববোধ। নাইমকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা জানায় তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। পুরোপুরি সুস্থ ও বিপদমুক্ত হতে নাইমের চিকিৎসার জন্য তার পাশে অনিমেষের থাকা প্রয়োজন। বিপদ বাড়ে তখন যখন হঠাৎই হার্ট অ্যাটাকে মারা যান নাইমের নানার বিশ্বস্ত লোক জামশেদ আলী। বাসন্তী ও নাহিবার বানের জলে ভেসে যাওয়ার পরিস্থিতি, এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যে কাউকে অবশ্যই আসন ও ক্ষমতা আনুষ্ঠানিকতাভাবে নিতেই হবে, না হলে সব খান ও মোস্তফা বংশের নাম মিটে যাবে সাধারণ জনতা পার্টির ইতিহাস থেকে। কারণ রাজনীতির এই মহলে কেউ আপন নয়। নাইম না থাকায় এবং কেউ তথা বাসন্তীও দায়িত্ব নিতে এগিয়ে না আসায় সকলের শকুনের নজর আসনের দিকে, সম্পত্তির দিকে। অনিমেষ তাই বাসন্তীকে উপদেশ দেয় সবকিছু নিজের অধীনে নিতে। কিন্তু বাসন্তীর ন্যায় স্বল্প শিক্ষিত এবং দিন দুনিয়ার জ্ঞানশূন্য নারী কি করে এত বড় দায়িত্ব পালন করবে? প্রতিকূল এই সময়ে বাসন্তী ও নাহিবার ঢাল হয়ে দাঁড়ায় চৈতালি। বাসন্তীর মনোবল ও আত্মবিশ্বাস বাড়ায় সে, তাকে শক্ত হওয়ার অনুপ্রেরণা যোগায়। প্রতিটি কদমে কদমে শুভাকাঙ্ক্ষী হয়ে সঠিক পরামর্শ দেয় সে। চৈতালির কুবুদ্ধিপূর্ণ মস্তিষ্ক রাজনীতির প্রতিটি ধাপে কূটনৈতিক কৌশল হয়ে কাজে দিচ্ছিল বাসন্তীর জন্য। এর মাঝে যতবার বাসন্তীর নার্ভাস হয়ে যেত কিংবা দুর্বল হয়ে পড়তো, ততবার চৈতালি তাকে মনে করিয়ে দিত, তুমি মা, তোমার সন্তানের ঢাল। তুমি দুর্বল মানে তোমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের মৃত্যু, জীবনের ধ্বংস। মনে রাখবে সবাই, তোমাদের মা মেয়ের জীবনের পেছনে হাত ধুয়ে পড়ে আছে। বাসন্তী ফ্রেশ হয়ে বের হতেই দেখে অনিমেষের কল। তার বুকটা আপন মনে ধকধক শুরু করে তোলে। হৃদয়ে অদ্ভুতভাবে কাতরায় কাতরায়ের সাথে অতি বিতৃষ্ণা ও বিরক্ততার সঞ্চার হয়। কম্পিত হাতে কল রিসিভ করে সে বলে, হ্যালো ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? বলছিলাম কি নাইম ভাইয়া, প্রতিদিন একই কথা বলি, তবু আপনি প্রতিদিন। ঠিক আছে, আবারও বলছি, আমি ওনার বিষয়ে কিছুই শুনতে চাই না, জানতে চাই না। তার জন্য নিজেকে নিঃশেষ করেও তবুও তার মন পাইনি। তার জন্য মনে থাকা ভালোবাসার রঙিন প্রজাপতিগুলো মৃত। এখন তো শুধু এক ঝাঁক বলতার ন্যায় বিষাক্ত তিক্ততাই আছে, যা ক্ষণে ক্ষণে ব্যথা দূর করে আমায়। কল ডিসকানেক্ট করে দেয় বাসন্তী। ঝরঝর করে কেঁদে দেয় সে। শুরু হয় নোনা জলের বর্ষণ। আনমনে বিড়বিড়ায়, না, বাসন্তী বদলায়নি। সে আজও ভালোবাসার কাতর, ইমোশনাল, ভীতু, নার্ভাস সেই মেয়েটি। শুধু নিজের ইমোশন, অনুভূতি, আবেগ নিয়ন্ত্রণে রাখতে শিখেছে। নিজের দুর্বলতা, ভীতি লুকাতে শিখেছে দৃঢ়তা, রাগ, গাম্ভীর্য ও ক্ষমতা বলের দ্বারা। কল স্পিকারে রেখে বাসন্তীর অনিমেষকে বলা প্রতিটা কথা শুনছিল নাইম। অবাক করা হলেও সত্য, সে একটু রাগেনি, বরং তার চোখ মুখে খামখেয়ালি ভাব।
অনিমেষ কোনো সময়ই বুঝতে পারে না এই পুরুষটিকে, আজও না। তো রাগ লাগছে না? যেই মেয়েটাকে জোর করে হলেও নিজের অধীনে কাছে রাখতে চাইতি, আজ তাকে দূরে রেখেও এমন প্রতিক্রিয়াবিহীন তুই। চাইলে তো পারিস নিজে ভাবির কাছে যেতে বা ভাবিকে এখানে আনতে। পরিস্থিতি তোর পক্ষেই, তবে কারণটা কি? জানিস, কালে বেড়ে শুয়ে শুয়ে ইরফান খান আর ঐশ্বর্য রায়ের একটা মুভি দেখেছি। সেখানে ক্ষমতাধারী ইরফান খান ঐশ্বর্য রায়কে যেতে দিলে তার সাথে ছেলেটি জিজ্ঞেস করে কেন যেতে দিল তাকে, কারণ সে তো ঐশ্বর্যকে চায়। তখন ইরফান বলেছিল ভালোবাসাও এই জন্যই যেতে দিয়েছি, জেদ হলো তো বুকে থাকতো। থামল সে। গাম্ভীর্যপূর্ণ মুখশ্রী, তার ঠোঁটের কোণে অন্যরকম এক প্রশান্তের হাসি ফুটে উঠল। ছোট্ট এক শ্বাস ফেলে তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বসন্তকে বেঁধে রেখেছিলাম, কারণ সে সময় সে আমার হৃদয়ের জেদ আর এইসব দিকে সীমাবদ্ধ ছিল। তবে এখন সে আমার ভালোবাসা, আর ভালোবাসাকে কঠোরতা নয় নমনীয়তার সাথে রাখতে হয়, নইলে যে ভালোবাসা স্লান হয়ে যায়। নাইমের কথা শুনে বিস্ময় নিয়ে তাকায় অনিমেষ তার দিকে। নাইম ফার্স্ট খান বলেছে সে বাসন্তীকে ভালোবাসে। অবিশ্বাস্যকর। এই, তুই সত্যি বলছিস তো যে তুই ভাবিকে ভালোবাসিস, নাকি আমি ভুল শুনলাম? আঙুল দিয়ে কান পরিষ্কার করার ভঙ্গিমায় প্রশ্ন করল সে। অনি, মজা নিবি না তো, যা এখান থেকে। বলেই বালিশ ছুঁড়ে মারে অনিমেষের মুখের উপর। তাতে অনিমেষের আর ক্ষতি কি? সে বরং নাইমের হৃদয় পুড়িয়ে আরো নাটকীয়তার সহিত শব্দ করে হাসে। নাইম রক্ত চক্ষু নিয়ে তার দিকে তাকায়। তা খেয়াল করেও না করার ভঙ্গিমায় হাসতে হাসতে বেরিয়ে যায় সে। নাইম ফোঁস করে এক শ্বাস ফেলে। সাদাটে বিছানায় আধছোঁয়া হয়ে জানালার বাইরের দৃষ্টি স্থির করে সে। উজ্জ্বল রৌদ্র বাহিরে, গাছগুলো শীতের আগমনে পাতার খোলস ছাড়িয়েছে। হাড্ডিসার অবস্থা আর কি। নাইমের খুব করে ইচ্ছে করছে একটু বাইরে যেয়ে হাঁটতে। ওই যে জনমানবহীন স্থানে বেঞ্চিতে দেখা যাচ্ছে, সেখানে বসে প্রকৃত উপভোগ করতে, কিন্তু সে অপারগ, অন্যের উপর নির্ভরশীল। এই বিষয়টাই খুব করে পোড়ায় যুবককে। ছোট থেকেই আত্মনির্ভরশীল থেকেছে, আর আজ যা আছে সবই তার আপন কর্মের ফলস্বরূপ। এমনকি তার নিজের জন্মগতভাবে পাওয়া ক্ষমতা এবং সম্পত্তিও সে এমনি এমনি পায়নি, অর্জন করে নিতে হয়েছে। জীবনের কোনো পর্যায়ে তার মনে হয়নি কাউকে তার প্রয়োজন, অথচ এখন প্রায় সবকিছুতেই কারো না কারো নির্ভরশীল সে। নাইমের ভাবনা চিন্তার মাঝেই দরজা খুলে প্রবেশ করে নাইমের চাচা। 2 মাস হবে নাইমের চাচা তাকে সিঙ্গাপুর থেকে কানাডাতে নিয়ে এসেছেন, কারণ সিঙ্গাপুরের যান্ত্রিক পরিবেশ নাইমকে আরও যেন মানসিকভাবে অসুস্থ করে তুলেছিল। এখানে শুধুমাত্র তার শারীরিক নয়, মানসিক চিকিৎসাও চলছে। নাইমের চাচাতো ভাই, সে নিজেই একজন মনোবিশেষজ্ঞ। এখন কেমন লাগছে নাইম? সবকিছু ভালোভাবে চলছে তো? আলহামদুলিল্লাহ, ভালো যাচ্ছ। আমি তো ঠিকঠাক চলি না, অচল মানুষ সবকিছু আর কি। নিজের প্রতি যেন তাচ্ছিল্য করল নাইম। নাইমের চাচা বুঝতে পারলেও ব্যাপারটা নিয়ে ঘাটালেন না, বরং আশ্বস্ত করলেন। ডাক্তার বললেন আগামী 2 মাসের মধ্যে তুমি পুরোপুরি বিপদমুক্ত হয়ে যাবে। তার 1 মাস আমার বাড়িতে বেড রেস্টে কাটিয়ে তুমি যে কোনো মুহূর্তে ঢাকা যেতে পারবে। কথা শেষ করে নাইমের দিকে তাকালেন। যুবকের মাঝে খাপছাড়া ভাব। আবারও মুখ খুললেন তিনি। যাজ্ঞে সেসব, কিছু বাংলাদেশি সাংবাদিক এসেছে তোমার ইন্টারভিউ দিতে। তুমি কি দিতে ইচ্ছুক? ডাকান তাদের, একটা সরাসরি ইন্টারভিউয়ের প্রয়োজন আছে। অনেক চ্যানেল ও পত্রিকায় বাসন্তীর উপর দোষ চাপানোর চেষ্টা করছে। নাইমের চাচা সাংবাদিকদের কেবিনে নিয়ে আসে। খুব বেশি মানুষ নয়, একজন রিপোর্টার ও 2 জন ক্যামেরাম্যান। নাইমের মুখখানা অসুস্থতায় ফ্যাকাশে হয়েছে ঠিকই, তবে আগের চেয়েও অধিক পরিপক্কতা এসেছে তার মাঝে, যা তাকে আরও সুদর্শন করে তুলেছে। মুখভঙ্গিমায় সবসময়কার ন্যায়ই গম্ভীর, আর ঠোঁটের কোণে বাঁকা সেই হাসি। স্যার, সবার আগে আপনার থেকে জানতে চাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি অনেক ভালো। অসুস্থতা থেকে অনেকটাই রিকভার করেছি। স্যার, আমরা শুনতে পাচ্ছি বাসন্তী ম্যাম নাকি ইচ্ছে করে আপনাকে এখানে ফেলে রেখেছেন, যাতে উনি নিজের সম্পত্তি আত্মসাৎ করতে পারেন। শব্দ করে হেসে দেয় নাইম। কটাক্ষ করে বলে, যাদের থেকে এইসব শুনেছেন তাদের বলে দেন আমার স্ত্রী আমাদের সাম্রাজ্যের সাম্রাজ্ঞী। তাদের মতন ছোট লোক বা ফকিন্নি না, পুরো মোস্তফা এম্পায়ার তার নামে। আরও নানা রকমের কথোপকথনের পর ইন্টারভিউ সমাপ্ত হয়। রাত প্রায় 10টা। নাহিবা মেঝেতে বসে খেলছে, মুখে বজাতীয় আওয়াজ করছে, আর বাসন্তী রুমের এক কোণে পড়ে থাকা রকিং চেয়ারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাস পড়ছে। চোখ জোড়ায় এঁটে আছে মোটা কালো ফ্রেমের চশমা। পরিণীতা ও সমরেশ মজুমদারের 7 কাহন বইটি তাকে উপহার দিয়েছে চৈতালি। বলেছে,
দুর্বল বোধ করলে এই বই দুটি পড়বে, শক্তি পাবে, আবার অংশগ্রহণে যুদ্ধে। এমন সময় দরজায় নক করে কেউ। বাসন্তী বইয়ের দিকে দৃষ্টি স্থির করেই বলে, কাম ইন। চৈতালি নিজের মোবাইলটা দুহাতে শুট করার মতোই ধরে ঘরে প্রবেশ করে। তার মুখশ্রীতে চাপা হাসি। বাসন্তী আর চোখে তাকায় সেদিকে, মনে মনে বলে, নিশ্চয়ই নাইমের কল। হলোও তাই। চৈতালি এগিয়ে এসে বসলো মেঝেতে নাহিবার সাথে। বাবাকে দেখালো তার রাজকন্যাকে। প্রিন্স, আমার প্রাণ পাখি কেমন আছো? বাবাকে মিস করছো? নাহিবা কি বুঝলো কে জানে। সকলের বোধগম্যতার বাইরে যেয়ে কত রকম সে শব্দ করে উচ্চারণ করলো। নাইমের কণ্ঠস্বর বাসন্তীর কানে পৌঁছাতেই বুক কেঁপে উঠল তার। কিন্তু তার ভালোবাসা যে তিক্ততার বেড়াচালে বন্দি, ইচ্ছে থাকা সত্ত্বেও সেদিকে চোখ রাখল না। তবুও তার অবচেতন প্রণয়নী মন বারবার যেন সেদিকেই ধ্যান দিচ্ছে। বইটির কাহিনীতেও আর মন বসছে না তার। দেখতে মন চাচ্ছে প্রিয়তমকে। কতকাল ধরে দর্শন নেই যুবকের। এদিকে নাইম খানিক মুহূর্ত দর্শন পেয়েছিল বাসন্তীর। অবাক হলো সে। মেয়েটা যুবতী হয়েছে বহু আগেই, তবুও তার মাঝে কৈশোর ও অপরিপক্কতা স্পষ্ট ছিল সবসময়। আজ চশমা চোখে বই পড়ার দৃশ্যে যেন একদম পরিপক্ক ও পরিণীতা লাগছে। বাসন্তী অবচেতন মনেই আজ অদ্ভুত সব কাণ্ড করল। গুছানো বিছানা আবারও গুছালো, কারণ বিছানার দিকটা থেকে ফোনের স্ক্রিন সোজাসুজি দেখা যায়। আলমারির ভাঁজ করা কাপড়গুলো বের করে আবার গুছিয়ে রাখলো, এতে ক্যামেরায় একটু তাকেও দেখা যাবে। তবে কি বাসন্তীর হৃদয় তার চেতনার আড়ালেই চাচ্ছে প্রিয়তমের দর্শন পেতে, নিজের দর্শন দিতে। চৈতালি বাসন্তীর কাজ বারবারই খেয়াল করে মুখ টিপে হাসে, আর মনেই বিড়বিড়ায়, ভালোবাসা হলো বেলি ফুলের সুবাসের মতন। তাকে তিক্ততায় বেড়া জালে আটক বা আড়াল করে রাখা যায় না। ঠিকই এক সময় বেরিয়ে এসে ছড়িয়ে পরিবেশে প্রকাশিত হবে। নাইম কল কাটে। বাসন্তীরও চেতনা ফেরে, নিজের উপরই ভরকে যায়। মনে মনে নিজেকেই বকতে শুরু করে, তোর মধ্যে কি একটু আত্মসম্মান নেই বাসন্তী? আর কত বেহায়া হবি এই হৃদয়হীন মানুষের ভালোবাসা পেতে? আরে ওই মানুষটার হৃদয়ই নেই, তবে তুই জায়গা পাবি কি করে? নাইম কপালে হাত দিয়ে গাম্ভীর্যপূর্ণ মুখশ্রী নিয়ে শুয়ে আছে। তার চোখ জোড়া বন্ধ। অনিমেষ বিরক্তির ভঙ্গিমায় বলে, তুই এতটা স্বাভাবিক কিভাবে? দেখছিস ভাবি তোর প্রতি কতটা রাগ জমেছে। তুই একটা বছর ধরে অসুস্থ, একবার তোর খোঁজ নেওয়া তো দূরে থাক, আমি জানাতে গেলেও কল কেটে দিয়েছি। কতটা টিকটোটা জমেছে ভেবেছিস? তুই রিয়েলাইজ করেছিস অনুতপ্ত একটা খুবই ভালো, কিন্তু ভাবিকে কি করে মানাবি? তার শুধু ভালোবাসা নয়, বিশ্বাসও ভেঙে দিয়েছিস তুই। নাইম কোনো উত্তর দেয় না। নাইমকে নিশ্চুপ দেখে অনিমেষ ধীর পায়ে ক্যাবিন ত্যাগ করে। নাইম নিজ ভাবনায় ডুব দেয়। আনমনেই ভাবে, সত্যি কি তার কাছে বাসন্তীর মূল্য বেশি ছিল? বাসন্তীকে বাঁচাতে কি শেষ খ্যাতি, ক্ষমতা ও সম্পত্তি হাতছাড়া করত? ভেতর থেকে উত্তর আসে, না। বস্তুত সত্য তো এইটা, সেই মুহূর্তে বাসন্তীর প্রাধান্য তার নিকটে অনেকটাই কম ছিল নিজের কষ্টে অর্জিত ক্ষমতা ও সম্পত্তির চেয়ে। চিনচিনে ব্যথা অনুভব নাইমের। মনে মনে বলে, এমনকি যদি মৃত্যুর দ্বার প্রান্তে না যেতাম, এই বিরহ বেদনা না ভোগ করতাম, তবে কোনোদিনও বসন্তকে ভালোবাসা হতো না। মৃত্যু মুখে এসে বারবার বাঁচতে চেয়েছি, আল্লাহর কাছে জীবন চেয়েছি, তবে তা অর্থ সম্পদ ভোগ করতে নয়, বরং বসন্তের সাথে আর কটা মুহূর্ত বাঁচার আশায়, একসাথে জান্নাত পাওয়ার কর্ম করার আশায়, একসাথে বার্ধক্যে পুড়ে একদম বেঁচে থাকার আশায়। তখন বোধ করেছি আমার সব থেকে বড় চাওয়া, কামনা, আশা, স্বপ্ন হলো বাসন্তী। সে ছাড়া আমি আত্মাবিহীন লাশের ন্যায়। এই উপলব্ধিও খুব বেশি সময় টিকত না, যদি এই অসুস্থতা না আমায় বিরহ ভোগ করাতো। যদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ব্যস্ত হয়ে উঠতাম, কিংবা বসন্ত চোখের সম্মুখে থাকতো, তবে কখনো তাকে ভালোবাসাও হতো না। তাকে না পেয়ে আমি প্রতিটা সময় তাকে মনে করেছি, অনুভব করার চেষ্টা করেছি। এই অনুভবের চেষ্টা কবে যে ভালোবাসার রং হয়ে হৃদয়ে আচ্ছন্ন হলো কে জানে। চিন্তা করতে করতে হাঁপিয়ে ওঠে নাইম নিজেই। সে শুধু জানে সে ভালোবাসে বাসন্তীকে। তার লোমে লোমে সেই উপলব্ধি, সেই ভালোবাসার সাধনা, এই প্রথম ভালোবাসার যন্ত্রণাময় শান্তি অনুভব করছে সে। সেই বেদনাময় তৃপ্তিতে তার গম্ভীর্যপূর্ণ মুখশ্রীতে ফুটে ওঠে প্রশান্তিকর হাসি। ভালোবাসাটা হলো উপলব্ধির বিষয়। আপনি ততক্ষণ কাউকে ভালোবাসেননি যতক্ষণ তা বোধ করেননি।
যেই মুহূর্তে উপলব্ধি হয়েছে সেই মুহূর্ত থেকেই বোধ করবেন ভালোবাসার যন্ত্রণা, সুখ, উত্তেজনা সবকিছু। নাইমের ক্ষেত্রেও তাই হয়েছে। এতটা বছর একসাথে থেকেও ভালোবাসার রেশ মাত্রও তাকে ছুঁতে পারেনি, অথচ যেই ভালোবাসলো, ভালোবাসার সকল আবেগ অনুভূতি তাকে ছুঁয়ে দিল। আজকাল তাই নাইম প্রায়শই ভেবে ওঠে, পৃথিবীর সকল প্রেমিক ভালোবেসে বিরহ পায়, আমি বিরহে তোমায় ভালোবেসেছি প্রিয়তমা। রাত প্রায় 12টা। ফাহিম অফিস থেকে বাড়ি ফিরেছে। ম্যানেজার হিসেবে প্রায় মিটিংয়েই তাকে উপস্থিত থাকতে হয়। আজকেও একটা ভিনদেশি কোম্পানির সাথে মিটিং ছিল, ডিনারটাও সেখানে সেরে এসেছে। ফাহিমের গাড়িতে গান চলছে, গানটার যেন ফাহিমের হৃদয়ে কথা বলছে। তার চোখে মুখে অবিরাম আকুতি। কিসের আকুতি কে জানে, সে তো প্রিয় মানুষের থেকে ভালোবাসা, শ্রদ্ধা, লয়ালিটি বা আনুগত্য সবই পেতে ব্যর্থ। হুট করেই গাড়ির ডান পাশের আয়নাতে খেয়াল করতেই দেখল একজন শাড়ি পরিহিতা মেয়ে তার গাড়ির পিছু পিছু ছুটছে। দ্রুত ব্রেক কষে সে। ততক্ষণে মেয়েটা মুখ থুবড়ে পড়েছে মাটিতে। ফাহিম সিট বেল্ট খুলে মেয়েটাকে যেয়ে ধরে, কিন্তু দেখতে পায় চেতনাহীন হয়ে পড়ে আছে সে। তবুও নিজের ব্যাগটাকে বেশ সামলে ধরেছে। ওই শালা, এই মাইয়ারে ছাইরা দে, আজকে রাতের লিগা এই মেয়ে আমাগো। কারণ নেশাযুক্ত কণ্ঠে এই কথা শুনে মাথা ঘুরায় ফাহিম। দেখতে পায় দূর থেকে এক ঝাঁক নেশাখোর ঠুলো ঠুলো পায়ে তাদের দিকে এগিয়ে আসছে। বুঝতে পারে মেয়েটির সাহায্য চাইতেই তার গাড়ির পিছু পিছু ছুটছিল। ফাহিম দ্রুত ব্যাগসহ মেয়েটিকে কোলে তুলে নেয়। তাড়াহুড়ায় মেয়েটাকে কোলে নেওয়ার অবস্থাতেই গাড়ি চালু করে। কিছু দূর যেয়ে বিপদমুক্ত হয়ে ফাহিম গাড়ি থামায়। মেয়েটাকে নিজের পাশের প্যাসেঞ্জার সিটে বসিয়ে পায়ের নিচে রাখা পানির বোতল বের করে পানির ছিটা দেয় মুখে। তার প্রচেষ্টা সফল হয়। আস্তে আস্তে জ্ঞান ফিরে মেয়েটির। মিটমিট করে চোখ খুলে তাকায় মেয়েটি। বিমোহিত হয় ফাহিম। কি ডাগর চোখ যুবতীর! কোনো কবির সম্মুখে থাকলে নির্ঘাত বলে উঠতেন, এলোকেশী কন্যা সেজে, ডাগর ডাগর চোখ, চাহনিতে বিজলি থাকে, এমনই তার রূপ। ফাহিমকে এত কাছে দেখে ঘাবড়ে যায় মেয়েটি। মৃদু ধাক্কায় সরিয়ে দেয় তাকে। যুবকেরও ঘোর ভাঙে। ইতস্তত ভাব নিয়ে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন নাকি হাসপাতালে নিতে হবে? জি ঠিক আছে। ভুলভাবে নেবেন না, এত রাত করে বাড়ির বাইরে বের হওয়া ঠিক না। ইটস নট সেফ। যাই হোক, আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছি, ঠিকানাটা বলুন। শেষ দুই বাক্য শ্রবণগত হতেই কেমন একটা ত্রাস লক্ষণীয় হয় যুবতীর চোখে মুখে। দ্রুত নিজ শাড়ির আঁচলে মুখশ্রী মুছতে মুছতে বলে, না না, আমি কোথাও যাব না। আসলে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, ফিরে যাওয়া অসম্ভব। মানে পালিয়েছেন কেন? বিয়ে প্রেম টাইপের কেস নাকি? তা হবে কেন, 2 মাস পরই আমার ফ্লাইটের ডেট। আমি কানাডার একটা ভার্সিটির ফুল স্কলারশিপে পড়ার চান্স পেয়েছি, কিন্তু আমার বাবা আমাকে এক টাকলা বিসিএস ক্যাডারের সাথে বিয়ে দিতে চাচ্ছে, তাই। বুঝতে পারছি, কিন্তু এখন যাবেন কই? আসলে আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। কোনো লজ বা গার্লস হোস্টেলে যদি থাকার ব্যবস্থা করে দিতেন। অত্যন্ত অসহায় কণ্ঠ মেয়েটির। সহানুভূতি বোধ হয় ফাহিমের। এখন তো হোস্টেল খোলা থাকবে না, আর একা মেয়ে লজে ওটা সেফও হবে না। আপনার কোনো অসুবিধা না হলে আজ রাতটা আমার বাসায় থাকতে পারেন। আমি, আমার মা আর আমার খালা থাকি। অজানা মেয়েটি বেশ খানিকক্ষণ খোশামদি করেও রাজি হয়ে গেল। হয়তো উপায়হীন বলেই অচেনা এক পুরুষকে বিশ্বাস করলো। ফাহিম পুনরায় গাড়ি স্টার্ট করলো। চালাতে চালাতে মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করলো। মেয়েটি এক শব্দে উত্তর দিল, পূর্ণতা। এরপর আর কোনো কথা হয় না তাদের মাঝে। নিঝুম রাতে এয়ারপোর্টগামী নিস্তব্ধ রোডে একজোড়া নরনারীর যাত্রা চলমান। কে জানে কোথায় এই যাত্রার সমাপ্তি। ছোট মালিকেন, ছোট মালিকেন, আপনার সাথে কারা যেন দেখা করতে এসেছে। একজন গৃহ পরিচারিকার ডাক শুনে ওড়না দিয়ে দেহ ও মাথা আবৃত করে নিচে নামে বাসন্তী। বিরক্তির সুরে শুধায়, কোন মন্ত্রী আমলা এসছে যে এত জোরে জোরে ডাকছো? এমনিতেই নাবিহাকে কত ঝড় ঝাপটা পেরিয়ে ঘুম পারলাম, যদি উঠে যেত তবে। কথাগুলো বলতে বলতেই সোফার সম্মুখে দাঁড়ায় বাসন্তী। অতি পরিচিত একখানা চেহারা চোখের সামনে স্পষ্ট হতেই থমকে যায় সে। আপন মনেই অস্ফুট স্বরে বলে ওঠে, মা। হ্যাঁ, বাসন্তীর মা বদরুন্নেসা দাঁড়িয়ে। পাশে তার বড় মামা মীর উদ্দিনও বসে। এতটা সময় পর মাকে দেখে কিছুটা আবেগপ্রবণী হয়ে পড়ে বাসন্তী। মায়ের উপর শত রাগ থাকুক, বাস্তবতা তো এটাই। এই নারীটি তার গর্ভধারিণী। সে ভাবে নিশ্চিত
তার কথা মামার কাছে শুনেই তাকে দেখতে ছুটে এসেছে মা। তাকে নিশ্চয়ই এখন বুকে আগলে মমতার ছায়ায় সিক্ত করে নিবে। সেও কিছুটা অভিমান করবে, পরে ঠিকই জড়িয়ে ধরবে মাকে। কিন্তু না, এমন কিছুই হলো না। বরং বদরুন্নেছা গম্ভীর গলায় বললেন, কি শুনি এইসব বাসন্তী? তুই নাকি বড় ভাইরে পার্টি থেকে বাইর কইরা দিতাছস? আমাগো মানিজ্জত ডুবাইয়া আরেক পোলার হাত ধইরা পালাইয়া ওর মনে শান্তি লাগে নাই? এখন আরো ধ্বংস করতে চাস? বিধ্বস্ত হয়ে বাসন্তীর হৃদয় মনে মনে বলে, মানুষ কোনোদিন বদলায় না। তবে চেহারায় এই হতাশার রেশ মাত্র আনে না, বরং অত্যন্ত রাজকীয় ভঙ্গিমায় পায়ে পা তুলে তাদের সামনে সোফায় বসে। সরি, কে আপনি? আর আপনার সাহস কি করে হয় আমাকে তুই করে সম্বোধন করার বা আমার সাথে এভাবে কথা বলার? বয়সে বড় বলে এই ভুল ক্ষমা করলাম, তবে দ্বিতীয়বার এই ভুল করার ভুল করবেন না, না হলে পুরো পরিবার শুদ্ধ রাস্তায় নামানোর ব্যবস্থা করব। এটা যে আমার রাজ্য সেটা মাথায় ভালো মতন ঢুকিয়ে নিন। বেয়াদব মেয়ে লোক কোথাকার, নিজের মামা মায়ের সাথে এমন ভাবে কথা বলছিস? মামাকে? মাকে? আমার মা তো আমি ছোট থাকতেই মারা গেছে, সাথে আমার মায়ের 14 গোষ্ঠীও। আর হ্যাঁ, আপনারা আসলে কথা শোনার মানুষ না। সিকিউরিটি, সিকিউরিটি, এদের ঘাট ধরে বের করো। আর মিস্টার মেহেরউদ্দিন, আপনার এইবারের টিকিট তো আমি ক্যান্সেল করবই, অ্যান্ড আই উইল মেক শিওর আপনি বেঁচে থাকতে আর কোনোদিনই রাজনীতিতে যোগ দিতে পারবেন না। রাগে ফুঁসতে ফুঁসতে কথাগুলো বলেই হনহন করে নিজের বেডরুমে চলে যায় সে। বদরুন্নেছা ও মীর উদ্দিনকেও আদেশ অনুযায়ী ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় গার্ডরা। বাসন্তী ঘরে এসে দরজা লাগিয়ে দেয়। দরজায় গা ঠেকিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ে। আনমনেই বিড়বিড়ায়, কেন আমাকে কেউ একটু ভালোবাসে না? কেন আমাকে একটু কেউ ভালোবাসে না, একটু প্রাধান্য দেয় না? কেন? আমার নিজের মায়ের কাছে আমার কোনো মূল্য নেই, তার কাছে আজও তার ভাই বোনই বড়। আমার প্রতি বিন্দু মাত্র মায়া তার নেই। আমি ভেবেছিলাম এত বছর আমি নেই তার কাছে, একটু তো মায়ের সৃষ্টি হবে। আমার প্রতি ভালোবাসা না হোক, কিছুটা মমত্ব তো যোগাবে। তেমন কিছু হয়নি। মানুষ কখনোই বদলায় না। যারা কষ্ট দিয়ে এসছে তারা সদাই কষ্ট দেবে। ভালোবাসা দেখালে তার শুধুই বানোয়াট অভিনয়, যেমন অভিনয় করেছে নাইম, যেমন অবহেলা করেছে মা। কাউকে ক্ষমা করবো না আমি, কাউকে না। আমি ঘৃণা করি, সবাইকে ঘৃণা করি। নাইম একমনে বাসন্তী ও নাহিবার ছবিগুলো দেখছে। তার মুখশ্রী গম্ভীর ও হাসির ছোঁয়া মুক্ত। আনমনেই বিড়বিড়ায় সে, অভিমান জমিয়েছে বুকের কোণে, তা চেয়ে দ্বিগুণ প্রণয়ের বীজ বুনবো আমি। প্রণয়ের তরুলতার শীতল ছায়ায় অভিমানের শুষ্কতা কাটাবো আমি। অনিমেষ পাশেই বসেছিল। নাইমের কথা শুনে তার মুখশ্রীতে স্মিত হাসি ফোটে। আবেগপ্রবণ গলায় সে বলে, হাই, কবে যে আমি প্রেমে করব, প্রিয়সীর ভালোবাসার নেশায় ডুবে কবি হব। রাসেল ভাইও জানে তোর কপালে প্রেম নেই রে বগা, তোর কপালে প্রেম নেই। বিদ্রুপাত্মক ভঙ্গি নাইমের। হয়তো বন্ধুকে হেনস্থা করার প্রচেষ্টা। তুই আগে নিজের চিন্তা কর, তোর কি মনে হয় ভাবির কাছ থেকে ক্ষমা পাবি এসব হওয়ার পর? জানি তো যতটা করেছি আমি, যতটা শুয়েছে সে, তারপরও শূন্য থলে দিয়ে কেই বা করবে ক্ষমা। তার মানে কি তুই ভাবির কাছে ক্ষমা চাবি না? আমি অনুতাপ বোধ করেছি, অনুতপ্ত আমি, ক্ষমা চাইব। কি না আশা আছে ক্ষমা পাবো, তবে না করলেও অভিযোগ নেই। দিন শেষে আমি অন্যায় করেছি বসন্তের প্রতি। আমি ক্ষমার যোগ্য কিনা তা বিচার করার অধিকারও একান্তই তার। এতে ফরমায়েশি করার জো নেই আমার। কি একটা ভেবেই যেন বোকা বোকা হেসে অনিমেষ শুধায়, আমি কি বলি শোন, দেশে যাওয়ার পর ভাবি না চাইলেও তাকে জোর করে নিজের সাথে সাথে রাখবে। তবে মান অভিমান সব ভুলে আবারও তোর প্রতি আসক্ত অভ্যস্ত হয়ে পড়বে। ওই যে গল্পের নাটকে তো এমনই করে নায়কেরা। ভালোবাসাকে লালন করতে হয় জলের মতো, তাকে মুঠোবন্দি করে আটকে নয়, দুই হাতে আগলে রাখতে হয়, না হলে তা বিলীন হয়ে যায়। গাম্ভীর্যপূর্ণ গলায় বলল নাইম। মানে তুই এমন কিছু করবি না? তাহলে? ও জীবনে কিছুই নিজ ইচ্ছা অনুযায়ী করতে পারেনি। আমি সবসময় নিজের ইচ্ছে চাপিয়ে আসছি ওর ওপর। এখন যেহেতু নিজের মতন থাকতে চাচ্ছে, তাতে দখলদারি না করলেই নয়। আমি ক্ষমা চাইব ওর কাছে আমার কর্মের জন্য, আল্লাহর কাছেও ক্ষমা চাইব। দোয়া করবো ওর মন জয় করার। যদি মৃত্যুর পূর্বে কোনোদিনও তিক্ততায় বরফ আমার প্রণয়ের উষ্ণতায় গলাতে পারি, তাতেই সই। তবে ওর ইচ্ছেকে আমি কখনোই দাবাবো না, যথাসাধ্য সম্মান দেব। বাকিটা ওর ইচ্ছে, আর আল্লাহ যা কপালে রেখেছে। জোরাজোরি কখনোই করবো না, কারণ জোরাজোরি করে কাজ সম্পাদন করানো যায়, ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা আর ক্ষমা উভয়ই মনের অধীনস্থ।
আর মনের ওপর জোর জবরদস্তি চলে না।